প্রতিবেদনে কি ছিল? ছিল ২০টি গ্রেড জুড়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বৃদ্ধির একটি বিস্তারিত রোডম্যাপ। বৃদ্ধির পরিমাণ ১০০ ভাগ থেকে ১৪৭ ভাগ পর্যন্ত। চিন্তা করুন, কারো বেতন প্রায় ২.৫ গুণ পর্যন্ত বাড়ার সম্ভাবনা। এই খবর যখন মিডিয়ায় আসলো তখন সারা দেশে যেন একটা নতুন জীবনের আশা ছড়িয়ে পড়ল। প্রায় ১৫ লক্ষ সরকারি চাকরিজীবী এবং তাদের পরিবার তারা শুরু করলেন স্বপ্ন দেখা। একজন বাবা ভাবলেন এবার হয়তো মেয়ের বিয়েতে একটু ভালো আয়োজন করতে পারবেন। একজন মা চিন্তা করলেন ছেলের উচ্চশিক্ষার জন্য হয়তো আর ঋণ নিতে হবে না। একজন তরুণ কর্মকর্তা পরিকল্পনা করলেন একটা ছোট ফ্ল্যাট কেনার। সবাই বিশ্বাস করতে লাগলেন অন্তর্বর্তী সরকারের আমলে হয়তো বাস্তবায়িত হবে এই নতুন বেতন স্কেল। তাদের জীবনে আসবে আর্থিক স্থিতিশীলতা, আসবে একটু শান্তি। কিন্তু দর্শক, ভাগ্য সবসময় সবার পক্ষে থাকে না। আজকে যা ঘটেছে তা সেই প্রমাণ। আজ বিকেলে অনুষ্ঠিত হয় ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির একটি গুরুত্বপূর্ণ বৈঠক। বৈঠক শেষে মিডিয়ার সামনে এসে দাঁড়ান বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। তার কণ্ঠে উচ্চারিত প্রতিটি শব্দ যেন এক একটা বজ্রপাতের মতো আঘাত করল লক্ষ লক্ষ মানুষের বুকে। উপদেষ্টা জানালেন অন্তর্বর্তী সরকারের জীবনকাল এখন অত্যন্ত সীমিত, হাতে আছে মাত্র ১৫ দিন। এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে একটি সম্পূর্ণ নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করা কোনোভাবেই বাস্তবসম্মত নয়। তার ভাষায়, দেখুন, পে কমিশন গঠন করা হয়েছিল এবং তারা তাদের দায়িত্ব পালন করে প্রতিবেদন জমা দিয়েছে। কিন্তু প্রতিবেদন জমা দেওয়া আর সেটা কার্যকর করা তো সম্পূর্ণ ভিন্ন দুটি বিষয়। এখন পর্যন্ত এর বাস্তবায়নের কোনো সিদ্ধান্তই গৃহীত হয়নি। অন্তর্বর্তী সরকারের কাছে যেহেতু মাত্র ১৫ দিনের সময় রয়েছে, তাই এই মুহূর্তে আমরা এই বিষয়ে কোনো পদক্ষেপ নিতে ইচ্ছুক নই। এই কথাগুলোর মানে কি দাঁড়ালো জানেন? ১৫ লক্ষ পরিবার যারা গত কয়েক সপ্তাহ ধরে প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে কল্পনা করতেন নতুন জীবনের, হিসাব করতেন বাড়তি টাকায় কি কি করবেন, তাদের সেই সমস্ত স্বপ্ন আজ এক লহমায় ভেঙে চুরমার হয়ে গেল। স্বাভাবিকভাবেই এখন মানুষের মনে অনেক প্রশ্ন জাগছে। বেতন না বাড়লে বাজারে কি প্রভাব পড়বে? মূল্যস্ফীতির এই যুগে সাধারণ মানুষ কিভাবে বাঁচবে? জীবনযাত্রার খরচ তো থেমে নেই, প্রতিদিনই বাড়ছে। উপদেষ্টা এই প্রশ্নের উত্তরে একটা আশ্বাসমূলক বক্তব্য দেওয়ার চেষ্টা করেছেন। তিনি দাবি করেছেন, যেহেতু বেতন কাঠামো বাস্তবায়িত হচ্ছে না, তাই বাজারে জিনিসপত্রের দামে এর কোনো প্রভাব পড়বে না। তার যুক্তি অনুযায়ী জিনিসপত্রের দামে প্রভাব পড়ার কোনো যৌক্তিক কারণ নেই, কারণ আমরা তো এই বেতন কাঠামো বাস্তবায়নই করছি না। বিষয়টা সম্পূর্ণ পরিষ্কার। শুধুমাত্র একটা কমিটি করা হয়েছিল, তারা একটা রিপোর্ট দিয়েছে, এর বাইরে আর কিছুই ঘটেনি। কিন্তু দর্শক, এই ব্যাখ্যা কি যথেষ্ট? যে সরকারি কর্মচারী প্রতিদিন সকালে বাজারে গিয়ে দেখছেন চালের দাম বেড়েছে, সন্ধ্যায় দেখছেন ডিমের দাম বেড়েছে, রাতে দেখছেন গ্যাসের বিল বেড়েছে, তার কাছে এই যুক্তি কতটুকু সান্ত্বনা দিতে পারবে? যখন তার বেতন স্থির থাকছে কিন্তু খরচ প্রতিনিয়ত বাড়ছে, তখন তার জীবন কি আরও কঠিন হচ্ছে না? যাই হোক, আজকের বৈঠকে শুধু বেতনের বিষয়টি একমাত্র আলোচনার বিষয় ছিল না। আরও বেশ কিছু তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে, যা দেশের প্রতিরক্ষা এবং অর্থনীতির সাথে গভীরভাবে সংযুক্ত। দেশের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রামে একটি ডিফেন্স ইকোনমিক জোন প্রতিষ্ঠার জন্য জমি বরাদ্দ দেওয়া হয়েছে। এই জোনে আমাদের সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর জন্য প্রয়োজনীয় সমরাস্ত্র এবং অন্যান্য সরঞ্জাম উৎপাদন করা হবে। এটা অবশ্যই একটা ইতিবাচক উদ্যোগ, কারণ এর মাধ্যমে আমরা প্রতিরক্ষা সামগ্রীতে আত্মনির্ভরশীল হওয়ার দিকে এগিয়ে যাব। জ্বালানি উপদেষ্টা এ প্রসঙ্গে বলেন, আমাদের দেশে ৩টি শক্তিশালী সশস্ত্র বাহিনী রয়েছে এবং তাদের প্রয়োজনে আমরা সবসময় ডিফেন্স সরঞ্জাম সংগ্রহ করে থাকি। এতে নতুন কিছু নেই, কিন্তু এবার আমরা যা করছি তা হলো আমরা নিজেরাই এসব সরঞ্জাম উৎপাদন করব। এই উদ্দেশ্যেই জমি বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে আর কোনো জটিলতা বা গোপনীয়তা নেই। তবে সম্প্রতি যেসব গুজব ছড়িয়েছে, বিশেষ করে পাকিস্তান, চীন কিংবা তুরস্ক থেকে যুদ্ধ বিমান বা অত্যাধুনিক ড্রোন কেনার বিষয়ে, সেগুলো সম্পূর্ণরূপে উড়িয়ে দিয়েছেন উপদেষ্টা। তিনি দৃঢ়ভাবে জানিয়েছেন, এ ধরনের কোনো চুক্তি বা সুনির্দিষ্ট পরিকল্পনার কথা তার জানা নেই। খেলাপ্রেমীদের জন্য একটি তথ্য রয়েছে। বিশ্বকাপ ক্রিকেট আয়োজন নিয়ে প্রতিবেশী দেশ ভারতের সাথে যে জটিলতা এবং টানাপোড়েন চলছে, সেটি স্বীকার করেছেন উপদেষ্টা। তবে এ নিয়ে বিস্তারিত কোনো তথ্য তিনি প্রকাশ করেননি। এছাড়া আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে।
10,000 টন মসুর ডাল এবং 1 কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। উদ্দেশ্য হল রমজানে বাজারে যেন কোনো ধরনের কৃত্রিম সংকট সৃষ্টি না হয় এবং দাম নিয়ন্ত্রণে থাকে। পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী র্যাবের জন্য 100টি জিপ গাড়ি কেনার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। উপদেষ্টা জানিয়েছেন, এই গাড়িগুলো সংগ্রহ করা হবে প্রগতি ইন্ডাস্ট্রিজ থেকে, যা বাংলাদেশের প্রথম এবং সরকারি মালিকানাধীন গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠান। দেশীয় শিল্পকে এভাবে সহযোগিতা করা অবশ্যই প্রশংসনীয়। এছাড়া কৃষিখাতকে সহায়তা প্রদানের জন্য 4,000 টন ইউরিয়া সার ক্রয়েরও অনুমোদন দেওয়া হয়েছে। তো দর্শক, আজকের এই বহুবিধ সিদ্ধান্তের মধ্যে সবচেয়ে বেশি আলোচিত এবং তীব্র সমালোচিত হচ্ছে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি স্থগিত রাখার সিদ্ধান্তটি। দেশজুড়ে ছড়িয়ে পড়েছে গভীর হতাশা, ক্ষোভ এবং অসন্তোষ। যে মানুষগুলো মাত্র কয়েক সপ্তাহ আগেও উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখছিলেন, তাদের সেই স্বপ্ন আজ নিষ্ঠুরভাবে পদদলিত হয়েছে। এখন প্রশ্ন হলো, আগামীতে এই পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়? নির্বাচিত সরকার ক্ষমতায় এলে তারা কি এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেবে, নাকি সরকারি কর্মচারীদের আরও দীর্ঘদিন অপেক্ষা করতে হবে? সময় এসব প্রশ্নের উত্তর দেবে। যমুনা নিউজ ঢাকা থেকে আলমগীর স্বপন আপনাদের সাথেই থাকছি। আল্লাহ হাফেজ।